মধ্যপ্রাচ্যে বিশাল মরুভূমির মাঝে ছোট্ট একটি দেশ কুয়েত। আয়তনে বাংলাদেশের প্রায় 1/8 কম, অথচ মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের ধনী দেশগুলোর একটি। এই দেশটিতেই রয়েছে বিশ্বের মূল্যবান মুদ্রা, বিশাল তেলের ভাণ্ডার, অত্যাধুনিক শহর আর কোটি কোটি ডলারের বিনিয়োগ তহবিল। কিন্তু প্রশ্ন হলো, কুয়েত কি সবসময় এমন ছিল? কিভাবে একটি ছোট মাছ ধরা ও মুক্ত আরোহণকারী উপকূলীয় অঞ্চল কয়েক দশকের মধ্যে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হলো? কেন 1990 সালে ইরাক এই দেশটিকে দখল করেছিল? আর আজকের কুয়েতের ভবিষ্যৎ কেমন? আজকের ভিডিওতে আমরা কুয়েতের ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, তেল, রাজনীতি, দর্শনীয় স্থান এবং বাংলাদেশিদের জীবনযাপন নিয়ে কিছু অবাক করা তথ্য জানাবো, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। কুয়েত মধ্যপ্রাচ্যের উত্তর পূর্ব প্রান্তের পারস্য উপসাগরের তীরে একটি স্বাধীন আরব রাষ্ট্র। এর উত্তরে রয়েছে ইরাক, দক্ষিণে আরব সাগর এবং পূর্বে পারস্য সাগর। দেশটির আয়তন মাত্র 17,818 কিলোমিটার। বাংলাদেশের তুলনায় প্রায় 8 গুণ ছোট হলেও অর্থনৈতিক শক্তিতে এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। দেশটির রাজধানী কুয়েত সিটি, যা দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 50 লাখের কাছাকাছি। তবে একটি অবাক করা বিষয় হলো, দেশটির মোট জনসংখ্যার প্রায় 2/3 বিদেশি নাগরিক। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন ও মিশর থেকে আসা লাখ লাখ মানুষ কুয়েতের বিভিন্ন খাতে কাজ করেন। আজ থেকে মাত্র 100 বছর আগেও কুয়েত ছিল একটি সাধারণ উপকূলীয় শহর। এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল মাছ ধরা, সমুদ্র বাণিজ্য, মুক্তা আরোহণ। বিশেষ করে প্রাকৃতিক মুক্তা রপ্তানি করার জন্য কুয়েত পুরো আরব অঞ্চলে পরিচিত ছিল। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে জাপানে কৃত্রিম মুক্তা উৎপাদন শুরু হলে কুয়েতের অর্থনীতি বড় ধাক্কা খায়। ঠিক সেই সময়েই ইতিহাস বদলে দেয় একটি ঘটনা। 1938 সালে দেশটিতে বিশাল তেলের মজুদ আবিষ্কার হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেল উত্তোলন দ্রুত বাড়তে থাকে। মাত্র কয়েক দশকের মধ্যে কুয়েত মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশে পরিণত হয়। 1961 সালে ব্রিটেনের কাছ থেকে দেশটি স্বাধীনতা লাভ করে। 1990 সালের 2 আগস্ট বিশ্ব হঠাৎ জানতে পারে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত দখল করে নিয়েছেন। কিন্তু কেন? এর পিছনে কয়েকটি কারণ ছিল। প্রথমত, ইরাক-ইরান যুদ্ধের পর ইরাক বিশাল ঋণের বোঝায় ডুবে যায়। সাদ্দাম হোসেন আশা করেছিলেন কুয়েত সেই ঋণ মওকুফ করবে। দ্বিতীয়ত, ইরাকের অভিযোগ ছিল যে কুয়েত অতিরিক্ত তেল উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমিয়ে দিচ্ছে। তৃতীয়ত, সীমান্তবর্তী একটি তেল ক্ষেত্র থেকে অবৈধভাবে তেল উত্তোলনের অভিযোগও তোলে ইরাক। এসব অজুহাতে ইরাক পুরো কুয়েত দখল করে নেয়, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এটি মেনে নেয়নি। 1991 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক জোট অপারেশন ডেজার্ট স্টর্ম পরিচালনা করে। মাত্র কয়েক সপ্তাহ যুদ্ধে কুয়েত মুক্ত হয়। পিছু হটার সময় ইরাকি সেনারা প্রায় 600-এর বেশি তেলকূপে আগুন লাগিয়ে দেয়। মাসের পর মাস সেই আগুন জ্বলছিল এবং আকাশে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। এটি মানব ইতিহাসের অন্যতম বড় পরিবেশগত বিপর্যয় হিসেবে পরিচিত। বিশ্বের মোট প্রমাণিত তেল মজুদের একটি উল্লেখযোগ্য অংশ কুয়েতে রয়েছে। দেশটির অর্থনীতি প্রায় পুরোটাই দীর্ঘদিন ধরে তেল রপ্তানির উপর নির্ভরশীল। কিন্তু কুয়েত শুধু তেল বিক্রি করেই থেমে থাকেনি। তারা ভবিষ্যতের কথা ভেবে বিশ্বের অন্যতম সার্বভৌম তহবিল গড়ে তুলেছে। এই তহবিলের শত শত বিলিয়ন ডলার বিশ্বের বিভিন্ন দেশে কোম্পানি ও অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে। অর্থাৎ একদিন যদি কুয়েতের তেল শেষ হয়ে যায়, তবুও এই বিনিয়োগ থেকে কুয়েত আয় করতে পারবে। এ কারণেই অর্থনীতিবিদরা কুয়েতকে শুধু তেলের দেশ নয়, বরং দীর্ঘমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার একটি উদাহরণ হিসাবেও দেখেন। কুয়েতের নাগরিকদের জন্য সরকার বিভিন্ন ধরনের কল্যাণমূলক সুবিধা প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা, আবাসন সহায়তা, কিছু ক্ষেত্রে বিয়ে ও পরিবার গঠনে আর্থিক সহায়তা, সরকারি চাকরিতে আকর্ষণীয় বেতন ও ভাতা। তবে এই সুবিধাগুলো বেশিরভাগই কেবল কুয়েতি নাগরিকদের জন্য। বিদেশি কর্মীরা সাধারণত আলাদা শ্রমনীতি ও ভিসা ব্যবস্থার আওতায় কাজ করেন। বাংলাদেশ থেকে বহু মানুষ নির্মাণ, পরিষেবা, পরিচ্ছন্নতা, পরিবহন, খুচরা ব্যবসা এবং বিভিন্ন কারিগরি পেশায় কাজ করতে কুয়েতে যান।
তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে বিদেশে কাজের ক্ষেত্রে বৈধ ভিসা, কর্মচুক্তি ভালোভাবে পড়ে নেওয়া এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্টের মাধ্যমে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়েতে দিনার বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা। এদেশের বেশিরভাগ মানুষই বিদেশি নাগরিক। গ্রীষ্মে অনেক সময় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কুয়েতে কোনো প্রাকৃতিক নদী নেই। অধিকাংশ সুপ্রিয় পানি সমুদ্রের পানি লবণমুক্ত করে সরবরাহ করা হয়। বিশ্বের অন্যতম বড় সার্বভৌম তহবিল কুয়েতের। দেশটির আয়তন ছোট হলেও মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে। কুয়েত এখন তেলের পাশাপাশি প্রযুক্তি, পর্যটন ও বেসরকারি খাতের উন্নয়নের দিকেও গুরুত্ব দিচ্ছে। একসময়ের একটি মুদ্রা আহরণকারী উপকূলীয় জনপদ আজ বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। যুদ্ধ, ধ্বংস আর সংকট পেরিয়ে কুয়েত নিজেকে নতুনভাবে গড়ে তুলেছে। তবে ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ হলো তেলের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা। আপনি যদি কুয়েতে থাকেন অথবা কখনো কুয়েতে গিয়েছেন, তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন। আর এমন তথ্যবহুল আন্তর্জাতিক ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।